সুজুকি প্রেজেন্স কাপ আলাপের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমাদের সাথে প্রতিদিনের মতোই এক্সাইটিং এবং খুবই ইন্টারেস্টিং কিছু গেস্ট আছেন, তাদের কাছে যাবো। বাট তার আগে আপনাদেরকে মনে করাই দিতে চাই যে আজকে রাতে লিটারালি আর কিছুক্ষণ পরেই আমরা প্রথম সেমিফাইনাল দেখতে যাচ্ছি। এবং নিঃসন্দেহে হয়তো বা বলা যেতেই পারে যে এই টুর্নামেন্টের সবচাইতে বড় ম্যাচ আমরা আজকে দেখতে যাচ্ছি বিটুইন ফ্রান্স অ্যান্ড স্পেন। সো ফ্রান্সের অ্যাটাক ভার্সেস স্পেনের স্ট্রাকচার অ্যান্ড রেজিলিয়েন্স, সেটা নিয়ে কথা হবে। বাকি ম্যাচ নিয়ে কথা হবে, অবভিয়াসলি আর্জেন্টিনা নিয়ে তো কথা বলতেই হবে। সো সব কিছু নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছে সাকলাইন ভাই ফ্রম মেমেন্টো অফ বার্সা, হি ইজ দ্য সিনিয়র অ্যাডমিন দের, এবং জাওয়াদ ভাই ফ্রম স্পোর্টস স্ট্রং হাউস, রাইটার অ্যান্ড ফুটবল অ্যানালিস্ট। সো ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং টাইম অ্যান্ড বিং হিয়ার টুডে। সো ওভারঅল আপনাদের কাছে বেসিক্যালি একদম শুরুতেই আসলে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের ফুটবল ওয়ার্ল্ড কাপটা এখন শেষের দিকেই, আর মাত্র 4টা ম্যাচ, বলতে পারেন 3টা ম্যাচ আসলে। সো এই জায়গা থেকে কেমন লাগলো ওয়ার্ল্ড কাপটা, এবং যেই সেমিফাইনাল আজকে থেকে শুরু হতে যাচ্ছে সেটা নিয়ে আপনাদের কমিউনিটির মধ্যে কীরকম একটা এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টি স্পোর্টস আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি কথা বলতে চাই, 4 বছর পর পর একটা টুর্নামেন্ট আসে। অ্যান্ড এবারের ওয়ার্ল্ড কাপটা অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান আমাদের কাছে একটু ভিন্ন রকম একটা টেস্ট নিয়ে এসেছে। বিকজ এত বছর একটা লম্বা সময় ধরে আমরা ট্রফি না জিতে যখন 22 ট্রফি জিতি, এবং এইবার আমরা ট্রফিটা ডিফেন্ড করতে আসার যে একটা এক্সাইটমেন্ট, অ্যান্ড ওভারঅল মেসের লাস্ট ওয়ার্ল্ড কাপ, দেন ট্রফি ডিফেন্ড করার একটা চ্যালেঞ্জ, সব কিছু মিলে আমাদের জন্য খুব এক্সাইটিং একটা ওয়ার্ল্ড কাপ ছিল। জার্নিটা অনেকটা রোলার কোস্টারের মতোই ছিল, বাট শেষ পর্যন্ত আসলে সকল চড়াই উতরাই পেরিয়ে আমরা সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবো। তো খুবই রোমাঞ্চকর একটা ফিলিং অ্যাজ এ ফ্যান অ্যান্ড অ্যাজ এ অ্যাডমিন, একটা বড় কমিউনিটির। এটা আমাদের জন্য একটা মানে আনন্দের মুহূর্ত যে আমরা লম্বা সময় ধরে আসলে ওয়ার্ল্ড কাপটায় নিজেদের পছন্দের টিমকে দেখতে পাচ্ছি, তাদের নিউজ আপডেটস কভার করতে পারছি। তো সব মিলে খুব ভালো একটা অনুভূতি। জাওয়াদ ভাই, আপনার কাছেও সেম একটা স্পোর্টস স্ট্রং হাউস একটা খুবই স্ট্রাকচারাল, মানে ক্রিটিক্যাল একটা জায়গা থেকে আসলে কথাবার্তা বলার চেষ্টা করে, একটা লেজিটিমেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে। সো সেই জায়গা থেকে আপনার কমিউনিটিতে কীরকম একটা দেখছেন যে এই ওয়ার্ল্ড কাপে আমরা বেশ কিছু অপ্রীতিকর ঘটনা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট ওভারঅল এই কমিউনিটি বেস যে একটা ডিসকাশন, সেখানে আসলে কীরকম একটা আপনি মানে ভাইব পাচ্ছেন আপনার কমিউনিটিতে? ওয়ার্ল্ড কাপের শুরুতে আমরা একটা কথা অনেক বেশি শুনছি যে এইবারে ওয়ার্ল্ড কাপ আসছে, কোনো হাইপ নাই, ছাদে ছাদে পতাকা টানানো হচ্ছে না। বাট আমার এখানে রেসপন্স হচ্ছে, আমি যেই কমিউনিটিটা হ্যান্ডেল করি অথবা যে কমিউনিটিতে আসি, সেটা হচ্ছে একটা কমন প্ল্যাটফর্ম, সব ফ্যান বেজের মানুষজন সেখানে থাকে। তো আমার রেসপন্সটা হচ্ছে, ছাদে ছাদে পতাকা নাই, বাট আমি তো মারামারি সামলাই কুল পাচ্ছি না। এটা হচ্ছে ফার্স্ট রেসপন্স। তো আমাদের যেই কমিউনিটির আলটিমেট গোল যেটা ছিল যে ওয়ার্ল্ড কাপ আসবে, ইউসিএল আসবে, ফুটবলের রাইভালি থাকবে, আমরা এটা এনজয় করব, এটা একটা এন্টারটেনমেন্ট, এটা আমরা এনজয় করব। এবং এইটা এন্টারটেনমেন্টটা এখন হচ্ছে আমাদের ইমোশনের জায়গা, আমরা ইমোশনের মধ্যে রাখবো, বাট আমরা এক্সট্রিমিজমের দিকে যাব না। আমাদের কমিউনিটির প্রথম থেকেই গোল ছিল এটা যে আমরা এন্টারটেনমেন্টে আসছি, একটা সুস্থ এন্টারটেনমেন্টে থাকবো, আর এটাই আমাদের চেষ্টা ছিল। আর ওভারঅল ওয়ার্ল্ড কাপটা যেটা গেছে, এইবারের ওয়ার্ল্ড কাপটা হচ্ছে নট অনলি 48টা দলের, এটা কিন্তু একটা লংগেস্ট একটা ওয়ার্ল্ড কাপ আমরা দেখতেছি। নর্মালি কিন্তু 1 মাসের মধ্যে ওয়ার্ল্ড কাপটা শেষ হয়ে যায়, বাট এটা কিন্তু 1.5 মাসের মতো চলতেছে, এবং নাম্বার অফ ম্যাচেসও অনেক বেশি। এবং এইবার যেহেতু 48টা দল হয়েছে, এখানে কিন্তু কিছু দুর্বল দলও আসছে, সবাই দুর্বল না, কিছু দুর্বল দল আসছে। এবং অলমোস্ট প্রত্যেকটা স্টার প্লেয়ার এক্সেপ্ট নেইমার, সবাই কিন্তু খুব ভালো শাইন করছে। প্রত্যেকটা স্টার প্লেয়ার যারা একটা ভালো পপুলারিটি আছে, তারা কিন্তু অ্যাটলিস্ট একটা না একটা ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ ইনফ্লুয়েন্সিয়াল ছিল, এবং মানে ফ্যানদের চিয়ার আপ করার জন্য কিছু কিছু মোমেন্ট ছিল। এবং এই ওয়ার্ল্ড কাপের একটাই বাজে জিনিস, সেটা হচ্ছে যে আমরা যারা সাবকন্টিনেন্টের ভিউয়ার ছিলাম, তাদের কিন্তু খেলা দেখতে খুব অবস্থা খারাপ, খুবই কষ্ট হয়েছে। সারা রাত জায়গায় খেলা দেখতে হয়েছে যারা দেখছে। এবং এই টাইমটা হচ্ছে যে আমাদের হয় সকালবেলা ক্লাস আছে, না হয় অফিস আছে, এবং এই টাইমটা মেনটেন করা, রাতে খেলা দেখে পরের দিন অফিস করা কিংবা ক্লাস করা, এটা খুবই চ্যালেঞ্জিং একটা ওয়ার্ল্ড কাপ ছিল অ্যাজ এ ভিউয়ার আমাদের সবার জন্য। অ্যাবসলিউটলি, যেটা আমি বলছিলাম গতদিন আমার কিছু ফ্রেন্ডদের সাথে ডিসকাস, যে খেলাগুলো হজম করার সময় পাচ্ছি না।
এই যে আমি আজকে একটা ম্যাচ দেখবো তারপর আরেকটা ম্যাচ দেখবো, মানে এই ম্যাচটার যে একটা রেশ, এটা রয়ে যাওয়ার আসলে সময়টা আমরা পাচ্ছি না। একটাই খেলা, তিনটাই খেলা, ছয়টাই খেলা। সো এইভাবে আসলে জিনিসটা হয়তো বা আমরা অনেকগুলো ম্যাচের মানে যে এন্টারটেইনিং ফ্যাক্টরটা সেটাও হয়তো আমরা একটু কম ভোগ করতে পারছি এবার ওয়ার্ল্ড কাপে। বাট সেখান থেকেও যদি জিজ্ঞেস করি আপনাদের কাছে যে আপনাদের কোন ম্যাচটা এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে হয়ে যাওয়া যতগুলো ম্যাচ, আমরা বেশ কিছু থ্রিলার পাইছি, বেশ কিছু আপসেট পাইছি, সেখান থেকে কোন ম্যাচটা আপনার সবচেয়ে ফেভারিট ম্যাচ? ওকে, কি আর্জেন্টিনা ফ্যান এনি ম্যাচ দ্যাট ইউ লাইকড অ্যাজ অ্যান অডিয়েন্স? তাহলে আনসারটা আর্জেন্টিনা ফ্যান পার্সপেক্টিভের বাইরে দিতে হবে, কারণ আর্জেন্টিনা ফ্যানদের জন্য আনসার একটা কমনই আছে। ওকে, তো আর্জেন্টিনা ফ্যানদের জন্য যেটা কমন আনসার আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট, সেটাকে যদি আমি এক সাইডে সরিয়ে রাখি, আমার কাছে কয়েকটা ম্যাচই খুব বেশি এক্সাইটিং লেগেছে। তার মধ্যে আমি নাম্বার 1-এ রাখবো ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো, বিকজ এই ম্যাচটার মধ্যে এত হাই ইন্টেন্সের ম্যাচ অ্যান্ড এত আক্রমণ পাল্টা আক্রমণ, বেসিক্যালি আমরা যারা স্পেন বেসড বা ফুটবল খেলাগুলো দেখি, বার্সেলোনা বা স্পেনের খেলা যারা পছন্দ করি, তাদের কাছে আসলে এই টাইপের ফুটবলটা আসলে অনেক বেশি এক্সাইটিং অ্যান্ড এত অ্যাটাকিং ফুটবল মেক্সিকোর ম্যাচে আমরা দেখেছিলাম। অ্যান্ড পাশাপাশি আরেকটা ম্যাচ আমরা যদি ব্রাজিল অ্যান্ড নরওয়ের ম্যাচটা দেখি, সেটাও আমার কাছে অ্যাজ আ ফ্যান আমি অনেক এনজয় করেছি। নরওয়ের প্রত্যেকটা অ্যাটাকিং থ্রেট আসলে এনজয় করার মতোই ছিল। অ্যান্ড এর বাইরে এটা একটু আনপপুলার অপিনিয়ন হতে পারে, বাট আমার কাছে আসলে পার্সোনালি ব্রাজিল ভার্সেস মরক্কো ম্যাচটা আরও অনেক এক্সাইটিং লেগেছে, বিকজ ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ হিসেবে ব্রাজিলের থেকে আমাদের যেই একটা প্রত্যাশা ছিল এবং মরক্কোর প্রতি আমাদের আসলে হয়তো অনেকের এই এক্সপেকটেশনটা ছিল না, বাট মরক্কো যেভাবে ব্রাজিলকে আটকে দিয়েছে বা জয় বঞ্চিত করেছে, এবং আই গেস সেটা অনেকটা ব্রাজিলের জন্য অ্যালার্মিং একটা সিচুয়েশন ছিল যে আর্জেন্টিনা সৌদি ম্যাচের মতো ব্রাজিল হয়তো ওই ম্যাচটার পরেই ঘুরে দাঁড়িয়েছে। হাইতির এক বিপক্ষে আমরা দেখেছি, জাপানের বিপক্ষে আমরা দেখেছি। তো আনচেলত্তিকে হয়তো ওই ম্যাচটা খুব ভালো একটা লেসন দিয়েছে। ওই ম্যাচটাও আমার কাছে অনেক এক্সাইটিং লেগেছে অ্যাজ এ ফ্যান। ভাই আমি আসলে সেই ম্যাচটা দিতে যাচ্ছিলাম যে ইংল্যান্ড মেক্সিকো ম্যাচটা আসলে ওইটা কমন কন্টেন্ট, আসলে এন্টারটেইনিং ছিল, এবং একই সাথে ইংল্যান্ড কঙ্গোর সাথে যে ম্যাচটা খেললো, আমরা কিন্তু আরেকটা অঘটন দেখতে যাচ্ছিলাম, বাট ইংল্যান্ড কিন্তু লাস্ট মোমেন্টে কামব্যাক দিয়েছে। এই ইংল্যান্ডের দুইটা ম্যাচ, এবং অবশ্যই এটা বললে অবশ্যই আর্জেন্টিনা ফ্যান হিসেবে একটু বায়াসনেস হয়ে যায় যে আর্জেন্টিনা মিশর ম্যাচ এরকম কামব্যাক ওয়ার্ল্ড কাপে খুব বেশি একটা কিন্তু কামব্যাক কি আমরা তো জিনিসটাকে হাইড করে ফেলছি কন্ট্রোভার্সি দিয়ে, বাট আমি আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, আমি কিন্তু সেকেন্ড গোলটা খাওয়ার পর খেলা থেকে ছেড়ে দিয়েছি। আমি মাঠের খেলা দেখতেছিলাম, মাঠের সাইডে চলে গেছিলাম, লেখা আমি পোস্ট লেখা শুরু করছি। তারপরে যখন আর্জেন্টিনা একটা গোল ব্যাক দিল, তখন আমি মাঠে গিয়ে ব্যাক করছি। সো এরকম কিন্তু অনেকেই হয়েছে যে খেলা দেখার তারা ছেড়ে দিছিল, আশা ছেড়ে দিছিল, আর কোনো সম্ভব না যেভাবে খেলতেছে, বাট তারপরে যে কামব্যাকটা দিছে, এটারে যদি কন্ট্রোভার্সিটা যদি জোর করে চাপায় দেওয়া না হইতো একটা বিশাল ফ্যান বেজের উপর থেকে, তাহলে কিন্তু আমরা এই ম্যাচটাকে এই নট অনলি দিস ওয়ার্ল্ড কাপ হিস্টোরির ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হিসেবে ট্রিট করতাম। ভাই আমাদের দুইটা বড় ম্যাচ সামনে আসতে যাচ্ছে, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা এবং স্পেন ভার্সেস ফ্রান্স। সো আমি এই দুইটা ম্যাচ নিয়ে একটু সংক্ষিপ্তভাবেই কথা বলতে চাই আসলে। সো প্রথমে আজকের ম্যাচটা দিয়ে আমরা শুরু করি। সো ফ্রান্সের অ্যাটাক নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, দর্শকরা সবাই জানে, আমরা সবাই জানি যে এমন একটা এম্বারাসমেন্ট অফ রিচেস আসলে ফ্রান্সের হাতে আছে যে কাকে রেখে কাকে খেলাবে। 84 মিনিটে চেরকি উঠে থুরাম, যে এখন পর্যন্ত আমার জানা মতে হয়তো বা খেলার মিনিটই পায় নাই কোনো। সো এরকম একটা দল আসলে আপনি কিভাবে সামলাবেন? আবার একই সাথে এমন একটা দলের সাথে খেলা যারা সেমিফাইনাল পর্যন্ত চলে আসছে মাত্র একটা গোল কনসিড করে। আমি স্ট্যাট দেখি নাই, বাট ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এরকম আছে কিনা আমার জানা নাই। সো এই জায়গাতে দুইটা টিমই, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি যে দ্য ইরেজিস্টেবল ফোর্স মিটিং দ্য ইমুভেবল অবজেক্ট। সো এইখানে আসলে এই ম্যাচটাই আমি প্রথমে জানতে চাই আপনাদের কাছ থেকে যে কিভাবে দেখছেন, কার জেতার সম্ভাবনা বেশি, কেন, এবং খুব সংক্ষিপ্ত করে যদি আপনার ওই জায়গা থেকে প্রেডিকশনটাও বলে দেন। জাদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। এই ম্যাচটা আসলে ফাইনাল হওয়া দরকার ছিল, এবং স্পেন ফ্রান্স যদি দুই সাইডে থাকতো নকআউটের, তাহলে এই দুইটা দল হয়তো ফাইনাল আগে দেখা হইতোই না। ফ্রান্সের বেস্ট হচ্ছে তাদের অ্যাটাক, স্পেন হচ্ছে একটা টিম কম্বিনেশন হিসাবে। এই ফ্রান্সের দেখতে পাচ্ছি অ্যাটাকটা কেন আমরা এত বেশি হাইপ দিচ্ছি, কেন এত বেশি ডেডলি বলতেছি, কারণ নর্মালি একটা টিমের অ্যাটাকে ফ্রন্ট 3 অথবা ফ্রন্ট 4-এ যে প্লেয়াররা খেলে, তারা কেউ হয়তো ভালো ফিনিশার, কেউ ভালো ড্রিবলার, কেউ স্পিড স্টার, কেউ হয়তো প্লে মেকিংয়ে ভালো, বাট এই ফ্রান্সের ফরওয়ার্ড লাইনে যারা আছে যে 4 জন, তারা কিন্তু মাল্টিপল রোলে তারা এক্সপার্ট। এই যে এমবাপ্পে, সে তার স্পিড ভালো,
একই সাথে ফিনিশিংয়ে ভালো। ডেম্বেলের আগে স্পিডের সাথে ড্রিবলিং ছিল, সে এখন ভালো প্লেমেকিংও পারে এবং বক্সের আশেপাশে তার ফিনিশিংটা অনেক ভালো হয়েছে। এই যে ডুয়ে ছিল, সে রাইট সাইডেও খেলতে পারে, লেফট সাইডেও খেলতে পারে এবং সে বক্সের আশেপাশে যেখান থেকে বল পায় সেখান থেকে দারুণ শুটে গোলও করতে পারে। এবং মাইকেল ওলিসে এই প্লেয়ারটা নিচে নেমে মিডফিল্ডের সাথে কানেক্ট করতেছে, সেখান থেকে প্লেমেকিং শুরু করতেছে, ড্রিবলিং শুরু করতেছে। মানে এই একটা ফ্রন্ট লাইন এরা কিন্তু নিজেরাই কমপ্লিট। নর্মালি একটা ফ্রন্ট লাইনকে বেস্ট আউটপুটটা আনতে হলে কী করতে হয়, তাদেরকে মিডফিল্ড থেকে ভালো ভালো বলে সাপ্লাই দিতে হয়, বাট ওরা কিন্তু নিজেদের কাছে নিজেরাই করে রাখতেছে। এবং ফ্রন্ট লাইনটাই হচ্ছে এরকম, তারা যদি বক্সের আশেপাশে বল পায়, তাদের এগেনস্টে যদি কোনো টিম লো ব্লকে ডিফেন্ড করে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে গেমটা বের করে আনবে। আবার তাদের এগেনস্টে যদি হার্ড প্রেসিংয়ে ফুটবল খেলা হয়, ফ্রান্সকে যদি তাদের হাফে পিন করে রাখা হয়, তাহলেও সমস্যা নাই। ওরা যখন বলটা উইন করবে, কুইক কাউন্টারে উঠবে, তখন তার আরও বেশি ডেডলি হবে। মানে এরকম একটা টিমের উইকনেস বাইর করে কিন্তু অলমোস্ট ইম্পসিবল। আমরা অনেক চেষ্টা করছি বাইর করতে, যে ফ্রান্সের উইকনেস কি, আমরা অনেকে কথা বলছি, বাট কোনো উইকনেসই কিন্তু আলটিমেটলি কাজে লাগে নাই। যেমন আমি পার্সোনালি একটা অপিনিয়ন দিছিলাম যে যদি ওলিসকে স্টপ করা যায়, যেহেতু ওলিস হোল্ডিং মিডের সাথে ফরওয়ার্ড লাইনে লিঙ্ক আপটা করতেছে, তাহলে হয়তো বা ফ্রান্সকে স্টপ করা যাবে। মরক্কো কিন্তু অলমোস্ট ওলিসকে স্টপ করে রাখছিল এবং মরক্কো ম্যাচে কিন্তু ফ্রান্স স্ট্রাগলও করছে, বাট এরপরে কি হয়েছে, এমবাপ্পে বল পাইছে বক্সের আশেপাশে, ফিনিশ। এরপরে ওলিসে অল্প একবার একটা টাইমে ফ্রি হইলো, ওইখান থেকে মিডফিল্ডে একটা পাস বাড়াইলো, তারপরে এমবাপ্পে আর ডেম্বেলে কম্বিনেশনে ডেম্বেলের গোল, গেম ওখানে কিল্ড। এখন কথা হচ্ছে স্পেনের দিকে আসি। স্পেন 16 বছর পরে বিশ্বকাপ খেলতে মানে সেমিফাইনালে আসছে, বাট ওদের এই রানটা কিন্তু অলমোস্ট 2010-এর রানের সাথে সিমিলার। ওরা কিন্তু 10-এও প্রথম ম্যাচটা হারলো, এরপরে গ্রুপ রাউন্ডে একটা ম্যাচে গোল কনসিড করলো, এরপরে কিন্তু তারা আর কোনো গোল কনসিড করে নাই। আমরা ওই স্পেনকে ক্রিটিসাইজ করতাম যে ওরা কেন এক গোলের বেশি দিচ্ছে না, বাট ওরা কিন্তু এক গোল দিয়ে কিন্তু বিশ্বকাপটা পরে জিতে গেছিলো। এই স্পেনের ব্যাপারটা হচ্ছে তাদের যে টিম স্ট্রাকচার এবং ট্যাকটিক্স, এটা অফেন্স টু ডিফেন্স টু অফেন্স পুরোপুরি সলিড। ওরা বল পজিশন বেশি রাখে এবং বল পজিশনে রাখা অবস্থায় কিন্তু ওরা ডিফেন্ড করতেছে, এবং ওরা যখন বলটা লুজ করে এবং তাদের পজিশনে থাকে না, তাদের টিম ইউনিট হিসেবে যে প্রেসিংটা করে, ওরা কিন্তু কুইকলি বলটা রিকভার করে নেয়। সো কিন্তু এদের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ফরওয়ার্ড লাইনে যতটুকু লিথাল হওয়ার কথা ছিল সেই লিথালটা হচ্ছে না। লামিন ইয়ামালকে আমরা বার্সেলোনায় যেমনটা দেখি সেমনটা এখন পর্যন্ত দেখতেছি না, কারণ লামিন ইয়ামালের দিনে লামিন ইয়ামালই বেস্ট প্লেয়ার। সো এই দুটো টিম যখন মিট হবে, তখন হচ্ছে গিয়ে স্পেনের ডিফেন্স এবং মিডফিল্ডের সাথে ফ্রান্সের অ্যাটাক এরিয়া। একটা প্রেডিকশন দেওয়া যায় যে এই ম্যাচে ডেফিনেটলি স্পেনের পজিশন বেশি থাকবে, বাট যেটা বললাম যে ফ্রান্স কিন্তু কাউন্টার অ্যাটাকেও অনেক রুথলেস। এখানে বলা যাচ্ছে না আসলে কে আগে, খুবই ডিফিকাল্ট। আপনাকে ডিফিকাল্ট সিচুয়েশনই ফেলাই প্রেডিকশন। আমি এখানে প্রেডিকশন দেওয়ার আগে আবার একটু ডিটেলসে যাই। সবাই এই ম্যাচটা রেফারেন্স হিসেবে 25 সালে যে উয়েফা নেশনস লিগটা হইলো, ওই ম্যাচের একটা ইয়াদে 5-4 যেটা স্পেন জিতলো, তো ওই ম্যাচের 20 মিনিট পর্যন্ত দুই দল কিন্তু সমান তালে অ্যাটাক করে যাচ্ছে। তারপরে স্পেন গোল দেওয়ার পরে কিন্তু মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায়। তো আমার এখানে প্রেডিকশন থাকবে যে আগে গোল দিবে সে একটা অ্যাডভান্টেজ পাবে, কারণ স্পেন 1 গোল কনসিড করছে, ফ্রান্স 2 গোল কনসিড করছে ওয়ার্ল্ড কাপে, বাট এখন পর্যন্ত এই দুইটা টিম কিন্তু আগে গোল কনসিড করে নাই। এটা দেখার বিষয় হচ্ছে ফার্স্ট গোল কনসিডের পরে এই দুইটা টিম কিভাবে রিয়্যাক্ট করে। সো আমার প্রেডিকশন থাকবে যে আগে গোল দিবে সে। আর অফেন্স আর ডিফেন্স, ফ্রান্সের অফেন্স ভালো আর স্পেন হচ্ছে মিডফিল্ড আর ডিফেন্স ভালো। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, যখন একটা ভালো ডিফেন্সিভ ইউনিট কোনো ভালো অফেন্সিভ ইউনিটের সামনে পড়ে, নর্মালি অফেন্সিভ ইউনিট ওলা টিমটাই জিতে, বাট স্পেনের যেহেতু মিডফিল্ডটা ভালো, এখানে একটা টাইট ব্যাটল হবে। আপনার কাছে খুব কুইকলি জানতে চাবো যে এই ম্যাচটা কীভাবে দেখছেন। ওকে, ফার্স্ট অফ অল সেমিফাইনালে ফ্রান্স অ্যান্ড স্পেনের ম্যাচটা, এটা জাওয়াদ ভাই যেটা বললো আমি তার সাথে একমত একদিক দিয়ে, যে এটা আসলে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল, বিকজ এই সময়টাতে এই দুইটা টিমের যে ফর্ম, তারা যদি দুইটা সাইডে থাকতো তাহলে হয়তো তারাই ফাইনাল খেলতো। বাট ওভারঅল এই ম্যাচটা নিয়ে মানে অ্যাজ এ ফুটবল ফ্যান যদি বলি, খুবই এক্সাইটিং একটা ম্যাচ হবে, বিকজ ফ্রান্সের অ্যাটাক, তাদের যে ফ্রন্ট ট্রায়ো, আসলে ট্রায়ো বললেও ভুল হবে, তাদের ফ্রন্টের প্রত্যেকটা প্লেয়ারই আসলে ডেডলি এবং খুব মারাত্মক ফর্মে আছে। স্পেশালি 18-এ বা 22-তে যে ফ্রান্সের যে ফ্রন্ট ট্রায়ো ছিল, তারা কিন্তু অ্যাজ এ প্লেয়ার ওই রকম তাদের ক্লাবে, প্রত্যেকের ক্লাবে খুব ভালো প্লেয়ার ছিল, বাট ওই সময়টাতে সমস্যা ছিল কি, তারা ওই রকম ফর্মে ছিল না যখন ওয়ার্ল্ড কাপটা খেলা হয়েছে, এক্সেপ্ট গ্রিজম্যান আর এমবাপ্পে। বাট এখন আসলে তাদের ফ্রন্টের প্রত্যেকটা প্লেয়ার, যারা ইভেন বেঞ্চ থেকে আসে, বারকোলা থেকে, দুয়ে থেকে, মানে প্রত্যেকটা প্লেয়ার আসলে এমন ফর্মে, আপনি হয়তো দেখবেন খেয়াল করলে চেরকি যে চান্সই পাচ্ছে না এই ওয়ার্ল্ড কাপে, যাকে আমরা আসলে ওয়ার্ল্ড কাপের আগে ধরে নিয়েছিলাম যে আসলে
গ্রিজম্যানের যে রোলটা, যে চান্স ক্রিয়েশন বা ক্রিয়েটিভ প্লে মেকিংয়ের যে রোলটা, সেটা হয়তো চেরকি প্লে করবে, সেটা আমরা হয়তো এখন ওলিসেকে প্লে করতে দেখছি, বাট ইনিশিয়ালি কিন্তু সেটা চেরকির করার কথা ছিল। বাট ওলিসের যে পারফরম্যান্স, আসলে ট্রিমেন্ডাস পারফর্ম করছে, তার ক্লাবের ফর্মটা সে ক্যারি করে এনেছে ন্যাশনালে, অ্যান্ড এই জন্য চেরকিকেও আমরা দেখতে পাচ্ছি না। তো স্পেন ম্যাচের মধ্যে আসলে ফ্রান্সের অ্যাটাকিং ট্রায়ের উপরে আসলে সবার চোখ থাকবে, কিন্তু স্পেনও আসলে ছেড়ে কথা বলবে না। আমি কুবার্সির কথা যদি বলি, লাপোর্তের কথা যদি বলি, কুবার্সি কিন্তু আসলে সেকেন্ড লাইনে খেলে এবং লাপোর্তে থাকে একটু পিছন দিকে ফার্স্ট লাইনে, যেহেতু যদি ইন কেস এমবাপ্পে বা দুয়ে যদি কোনোভাবে রান মেক করার চেষ্টা করে বা বিটুইন দ্য লাইনে একটা রান মেক করে, সেটা কুবার্সি মিস করে গেলেও থামানোর জন্য আপনার লাপোর্তে থাকবে, এবং লাপোর্তে ওইখানে যেতে যেতে সে যদি কোনোভাবে একটু ড্র্যাগ করতে পারে প্লেয়ারদেরকে, ততক্ষণে দেখবেন পেদ্রো পোরো বা কুকুরে সেই স্পেসে চলে আসছে। সুতরাং এইটা ভাবার কোনো কারণ নাই যে ফ্রান্স একদম স্পেনকে 3-4টা গোল দিয়ে একদম উড়াই দেবে, এরকম কোনো কিছু হওয়ার চান্সই নাই। বাট এইখানে আসলে একটা জিনিস কি, স্পেন চেষ্টা করবে তাদের সেই তথাকথিত একটু পাসিং ফুটবল খেলে, একটু বিরক্তিকর ফুটবল খেলে ফ্রান্সকে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করবে এবং ফ্রাস্ট্রেটেড করার ট্রাই করবে, এক্স্যাক্টলি। এবং যখনই সুযোগ পাবে তখনই আসলে তারা এক্স্যাক্টলি একটা গোল দিয়ে ম্যাচটাতে লিড নেওয়ার ট্রাই করবে। তারপর ডিফেন্ড করার স্ট্রাকচার, যে জায়গাটা, হ্যাঁ, ডিফেন্ড করার স্ট্রাকচারটা। এবং স্পেন কিন্তু মানে আর্জেন্টিনার মতো ওই গদবাধা, আর্জেন্টিনার খেলাতে আমরা এখন যেটা দেখেছি, গদবাধা একটু ডিফেন্স করছে, একটা গোল দিয়ে সবাই ডিপে নেমে আসছে, ব্যাপারটা স্পেন কিন্তু এরকম করে খেলে না। তারা ট্রাই করে প্লেয়ারদেরকে ম্যানিপুলেট করার জন্য, তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, এবং যখনই সুযোগ পাবে, সেটা হতে পারে লামিন ইয়ামাল, হতে পারে অ্যালেক্স বায়ানা, হতে পারে সেটা মিকেল মেরিনো আর ফেরান টোরেস, যে কেউ আসলে গোল দিয়ে ম্যাচ বের করে ফেলতে পারে। অ্যাবসলিউটলি। ভাই, ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে তো আমরা অনেক কথা বললাম, এখন খুবই ছোট করে আমরা একটু জানতে চাই আসলে যে আপনাদের কমিউনিটির শুরুটা কিভাবে হয়েছিল, এবং এটার পিছনে একটা রিজনও আসলে আজকে আছে, যেখানে আমরা দুইটা প্রমিনেন্ট কমিউনিটিকে আজকে নিয়ে আসছি। যে ফুটবল ওয়ার্ল্ড কাপে এবার আমরা একটা জিনিস খুব বেশি দেখতে পাচ্ছি, যেটা আমার মনে হয় অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বেশি, সেটা হচ্ছে কিছু অপ্রীতিকর ঘটনা। এটাকে অনেকে ব্যান্টারিং বলে, এটাকে অনেকে টক্সিসিটি বলে, এটাকে অনেকে অনেক সময় ডিজিটাল মবিংও বলা হচ্ছে আজকাল। সো এই জায়গাটা আসলে আপনারা কমিউনিটি যেহেতু লিড করছেন, এটা কিভাবে দেখছেন, এবং এই জায়গাটাতে আসলে আপনাদের রোল প্লে করার জায়গাটা কোথায়? জাভেদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ওকে, আমাদের কমিউনিটি অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে এখন যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটতেছে সেটার এগেনস্টে ফাইট করার জন্য। আমার ফুটবল কমিউনিটিতে আমার জার্নিটা শুরু হয়েছিল 2016 কোপা আমেরিকার পরে। তো ওইটা কিন্তু খুব হার্ড টাইম ছিল আর্জেন্টিনা এবং মেসি ফ্যানদের প্রতি। তো ওই সময়টা আমি খুব ক্রিটিক্যাল একটা পিরিয়ডের মধ্যে যাচ্ছিল মেসি ফ্যান যারা ছিল, কারণ মেসি ফ্যানদের নিয়ে মেসি আর্জেন্টিনা নিয়ে কিছু বললেই চোকার ট্যাগ চলে আসতেছে, বলা হইতেছে যে মেসি একটা লুজার, এবং যাতাভাবে অ্যাটাক, এবং মেসির ট্যালেন্ট, তার ডেডিকেশন, হার্ডওয়ার্ক নিয়ে কোশ্চেন হচ্ছে, এবং বলা হচ্ছে যে আর্জেন্টিনা টিমের একমতো বোঝা হইতেছে কি মেসি, এরকম কিন্তু মিন করা হচ্ছিল। খুবই একটা টক্সিক পিরিয়ড ছিল। তো ওই টাইমটাতে আমি আসলে ফুটবল কমিউনিটি ইন করছিলাম, এবং তখন থেকে দেখতেছি যে আমরা ফুটবল কমিউনিটিতে যারা আসি, মানে আমরা তো সবাই এখন খেলা দেখছি 4 বছর পর বিশ্বকাপ শুরু হয়েছে, বাট সবাই কিন্তু একভাবে খেলাটা রিসিভ করতেছি না, কেউ ইমোশনাল অনেক বেশি অ্যাটাচড। এবং আপনি একটা জিনিস দেখেন, আমরা যারা ক্লাব ফুটবল ফলো করি তারা কি করি, রাত 3টা-4টা পর্যন্ত আমরা খেলা দেখি, বাট এরপর সকাল 8টার সময় কিন্তু আমাদের ক্লাস থাকে, তারপর আমরা খেলা দেখতেছি, এরপর কতক্ষণ সোশ্যাল মিডিয়ায় টাইম পাস করতেছি, এবং সারাদিনও কিন্তু একটু পর পর মোবাইলে রিফ্রেশে দেখতেছি কোনো নতুন কোনো আপডেট আসছে কিনা, কেউ নতুন কিছু পোস্ট লিখছে কিনা, নতুন কোনো কন্টেন্ট দিচ্ছে কিনা। মানে আমাদের ডেডিকেশনটা কিন্তু ওই লেভেলের হাই। এখন এরকম হাই লেভেলের ডেডিকেশন যাতে থাকবে, তার সামনে আপনি কতক্ষণের ব্যান্ডটা চালাতে পারবেন? ধরেন যে আপনি আর আমি খুব ক্লোজ, আমি আপনার ফেভারিট প্লেয়ার নেইমারকে নিয়ে ট্রল করে কিছু একটা বললাম, সো আপনার এটা গায়ে লাগবে না, বাট সাকলাইন ভাই তো আমার ক্লোজ কেউ না, সে তো মাইন্ড করে বসবে। এখন সে যখন মাইন্ড করে বসবে, সে কিন্তু আমাকে পার্সোনালি অ্যাটাক করবে, আমিও তার পার্সোনালি অ্যাটাক করবো। সেটা যদি অনলাইনে গালিগালাজের মধ্যে থাকতো তাও কথা, সেটা কিন্তু সামনাসামনি চলে যেতে পারে। এবং ক্লোজ পারসনদের মধ্যেও কিন্তু আমরা দেখতেছি যে রিলেশন ব্রেক, মানে নষ্ট হচ্ছে। যতটা ফাইজলামি মনে করি, ব্যাপারটা কিন্তু এতটা ফাইজলামি কিন্তু না, মানে সিরিয়াসনেস কিন্তু এক একজনের এক এক রকম। সো এই জিনিসটা হচ্ছে আমাদের ইমোশনের জায়গা। এই জিনিসটাকে যদি আমরা এক্সট্রিমিজমে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা আমাদের পার্সোনাল রিলেশনেও হ্যাম্পার করবে এবং একটা সোশ্যাল ড্যামেজও ক্রিয়েট করবে। যেই কারণে আমাদের ফুটবল টং হাউস এইটা যখন জার্নিটা শুরু হয়, তখন আমরা ছিল যে না, মানুষজন রাইভালকে ট্রল করে মজা পাইতেছে, ব্যান্টারিং করে মজা পাচ্ছে, এইটা যত লিমিটেড করা যায় তত ভালো। কারণ এখানে আমরা যারা আছি তারা সবাই স্পোর্টসটা নিয়ে সিরিয়াস।
এই সিরিয়াস মানুষ বেশিক্ষণ কিন্তু নিতে পারবে না। বাট আমরা যদি এই জিনিসটা ধরে রাখি তাহলে আমাদের মধ্যে পার্সোনাল বন্ডিংটাও ভালো হবে। এবং আমার একটা পার্সোনাল অবজারভেশন হচ্ছে কি, এই যে টল বলি, ব্যান্টারিং বলি, এটা আসলে কারা এনজয় করতেছে? যারা মানে হয় কলেজে পড়তেছে অথবা ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তেছে, এরা 2-3 বছর এটা এনজয় করে, তখন তাদের কাছে এন্টারটেইনমেন্ট থাকে। বাট এই এন্টারটেইনমেন্টটা শেষ, এরপর কিন্তু জায়গাটা ইমোশনের। আমাদের ফুটবল কমিউনিটির সাকসেসটা হচ্ছে যে এখানে এমন কিছু মেম্বার আছে যাদের এজ হচ্ছে 40 থেকে 45+। তারা তাদের প্রফেশনাল লাইফ এবং ফ্যামিলি লাইফের জন্য তারা কিন্তু ফুটবল কমিউনিটিতে খুব বেশি সময় দেয় না, সব খেলা ঠিকমতো দেখেও না। বাট তারা যেই তাদের টিনেজে যেই ইমোশনটা ক্রিয়েট হয়েছিল, সেই ইমোশনটা কিন্তু এখনও আছে। এই মানুষগুলা যখন আমার এসে বলে যে ভাইয়া তোমাদের কমিউনিটিটা আমাদের খুব ভালো লাগে, কারণ এইখানে এসে আমি একটা ভালো এনভায়রনমেন্ট পাচ্ছি, এখানে কোনো কাদা ছুড়ি নাই, এখানে কোনো মারামারি নাই, আমার মতো বুড়ো মানুষরাও আমাদের যে ইমোশনটা ছিল এই ইমোশনটা এখানে কাজে লাগাইতে পারতেছে। সো এটা আমার কাছে মনে হয় অনেক অ্যাচিভমেন্ট। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা এখানে যারা ফুটবল কমিউনিটি আসি, কন্টেন্ট ক্রিয়েটর যারা আসি, সবার এটা নিয়ে একটা ভয়েস রেজ করা উচিত যে না, জিনিসটা আমরা এন্টারটেইনের মধ্যে রাখি, ইমোশনের মধ্যে রাখি, এক্সট্রিমিজমের দিকে না। অ্যাবসলিউটলি। সাকলান ভাই, আপনার কাছে খুব সংক্ষিপ্তভাবে জানতে চাবো যে আপনারা ক্লাব ফুটবল নিয়ে কাজ করেন, এটা আসলে 4 বছর পর পর একটা ঘটনা না। ক্লাব ফুটবলেও বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ একটা টক্সিসিটি, ব্যান্টারিং যাই বলি না কেন চলতে থাকে। সো এইখানে এসে কি আপনার মনে হচ্ছে যে এটা একটু সীমা ছাড়াই যাচ্ছে, বা এই ওয়ার্ল্ড কাপের টাইমে কি জিনিসটা বেশি মনে হচ্ছে, নাকি এটা আসলে এরকমই হওয়ার কথা? না, এটা আসলে আমরা যারা কমিউনিটিতে কাজ করি বা কমিউনিটিতে লম্বা সময় ধরে আছি, আমাদের সবারই এটা নিয়ে একটু মানে প্রিপারেশন রাখা উচিত ওয়ার্ল্ড কাপের সময়। বিকজ ওয়ার্ল্ড কাপে ফুটবলটা হয়ে যায় ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের দেশে প্রত্যেকটা ঘরে ঘরে যারা কখনো ক্লাব ফুটবল দেখেও না, তারাও আসলে ওয়ার্ল্ড কাপটা আসলে ফুটবল দেখা শুরু করে। আসলে এটা দেখবে, এটাই স্বাভাবিক, যেহেতু ওয়ার্ল্ড কাপটা গ্রেটেস্ট শো অন আর্থ, এটা সবাই দেখবে। অ্যান্ড সবাই যখন দেখে, সবাই আসলে আমাদের মতো রেগুলার ফুটবল দেখে না, ক্লাব ফুটবল দেখে না, তারা ট্যাকটিক্স বোঝে না, তারা ফরমেশন বুঝে না, তারা টাইমিং বুঝে না, তারা আসলে মানে রুলস, রেফারি, ভার, ভিআর, মানে এই রুলসগুলোও তারা আসলে সবাই জানে না, মেজরিটিই জানে না। তো এটা আমি আসলে কাউকে ছোট করছি না, বাট এটাই আসলে ট্রু। দেখা যায় যে মেজরিটি পিপল যেটা হয় যে জাস্ট বুঝে যে ফুটবল খেলা হচ্ছে, গোল হচ্ছে, দ্যাটস ইট। এটা আসলে একটু মানে বোল্ড স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, বাট এটাই ট্রু। তো দেখা যায় যে এই জিনিসটার কারণে যখন একটা মানে ম্যাস পিপল যখন ফুটবল দেখা শুরু করে, যেটা আসলে তাদের কাজ না, বেসিক্যালি তারা দেখে না সারা বছর, ওয়ার্ল্ড কাপের সময় তারা দেখবে অ্যান্ড দেখে। অ্যান্ড এই যে ডিসিশানগুলো অ্যান্ড আদার্স যেই সিনারিওগুলো যেগুলো আমরা ক্লাব ফুটবল যারা দেখি, আমরা এগুলো দেখে অভ্যস্ত, তাদের কাছে আসলে এই জিনিসগুলো অনেক বিশাল কিছু, বা তারা আসলে এই জিনিসগুলো সম্পর্কে ততটা অবগত থাকে না। দ্যাটস ওয়াই তাদের কাছে এগুলো অনেক সিরিয়াস ইস্যু মনে হয়। অ্যান্ড বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের আসলে মানে ইমোশনটা বহিঃপ্রকাশ করার মানে খুব বাজে আসলে ওয়েতে তারা আসলে নিজেদের ইমোশনটা রিলিজ করে। সেইটার ফলশ্রুতিতে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে এখন যে জিনিসগুলো দেখি। অ্যান্ড একটা জিনিস কি ভাইয়া, সত্যি বলতে এই জিনিসগুলো প্রিভিয়াসলিও ছিল, আগেও ছিল, বাট ওই সময়টাতে সোশ্যাল মিডিয়া এতটা সবার হাতে ইজি ছিল না। বাট এখন আসলে সবাই ইজিলি ইউজ করতে পারতেছে, সবাই ইজিলি আসলে এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারে বিধায় আমরা এই জিনিসগুলো দেখি। অ্যান্ড এখন কমিউনিটি অনেক বেশি, ফ্যানও অনেক বেশি। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল যারা এই জিনিসগুলো করে তারা আসলে চাইল্ড বা কলেজ পড়ুয়া স্টুডেন্টই বলতে পারেন। বিকজ যারা আসলে অ্যাডাল্ট, তাদের আসলে এই জিনিসগুলো করাটা শোভা পায় না, বা তারা আসলে এই জিনিসটা করেও না। তো আমরা মেমেন্টো বার্সা শুরু থেকে এই জিনিসগুলোর এগেনস্টে কাজ করি। আমরা সবাইকেই মানে আমাদের কমিউনিটি থেকে শুরু করে বাকিরা যাদের এগেনস্টে এই জিনিসগুলো আমরা দেখি, আমরা ট্রাই করি তাদের পাশে দাঁড়ানোর, তাদের নিয়ে কথা বলার জন্য। অ্যান্ড মেমেন্টো বার্সা সবসময় এটা করে, আর ইনশাল্লাহ ইন ফিউচারেও করে যাবে। অ্যান্ড এই টাইপের যত ধরনের সিনারিও আমাদের সামনে আসবে, আমরা অ্যাজ এ মানে কমিউনিটিতে আমরা যারা কাজ করি, আমাদের সবারই উচিত এই জিনিসগুলো যথাসম্ভব মানে ইগনোর করা, অথবা এগুলার বিপক্ষে কোনো একটা স্টেপ নেওয়া। বিকজ আপনি যতক্ষণ এদেরকে ইগনোর করতেছেন, এই জিনিসটা আসলে হাইলাইটেড হচ্ছে না। বাট আপনি যখনই এটাকে মানে আপনি এটা মানে নিজের কমিউনিটিতে আপনি যখন এটাকে রেইজ করবেন, তখন আসলে ওইভাবেই রেইজ করা উচিত, যাতে অন্য কেউ এই জিনিসটা থেকে একটা লেসন নিতে পারে। তো এটাই আই গেস আমার এই ব্যাপারটাতে এটাই আই গেস সবার করা উচিত। আমরা আসলে হেট্রেট ছড়াবো না, এবং
রাইভালের সাথে আমরা মজা নেব ঠিক আছে, বাট এটা একটা লিমিট রেখে সবসময়। আমার হয় লিমিটটাই আসলে দিন শেষে, এটা তো আসলে কোনো মানে ফুটবলে ফাউলের মতোই ডিফাইন্ড কোনো সংজ্ঞা নাই। ট্রল ব্যান্টারিং এটা আসলে ফুটবলের এটা ঐতিহ্য, এটা হবেই এটা সব এটাই জায়গাতে। আসলে আমার মনে হয় যেটা শুরু হয় একটা ছোট্ট জোক থেকে, Exactly, সেটা হ্যাঁ। ইভেন্চুয়ালি যে এখানে একটা আমরা বড় যারা ইয়ে ধারণ অনেকে আছি ফলোয়ার্স, অনেকে আছি কন্টেন্ট ক্রিয়েটরস ও রাইটার। ফলোয়ার্সরা এখানে একটা রোল প্লে করতে পারি, সেটা হচ্ছে যে আমি যে যাকে দেখতেছি যে টক্সিসিটি ছড়াচ্ছে, যে হেট্রেট ছড়াচ্ছে, আমি তাকে অ্যাটেনশন দিব না, বরং যে হেট্রেটের এগেনস্টে গিয়ে কথা বলতেছে তাকে সুশীল ট্যাগ না দেয়, বরং তাকেই আমি বেশি প্রমোট করব। এটা আমরা ফলোয়ার্সরা যারা আছি তারা যদি কি কাজটা করি, তাহলে হয়তো বা যে আসলে এই হেট্রেটটা ছড়াচ্ছে, টক্সিসিটি ছড়াচ্ছে, সেও কিন্তু ওই কাজটা করার মোটিভেশন পাবে না। নিঃসন্দেহে জাওয়াদ ভাই, সাকলান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে এই জায়গাটাতে আমরা চাইলেও হয়তো বা ওভারনাইট কোনো চেঞ্জ দেখতে পাবো না। ম্যাচুরিটি আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা হয়তো বা ফুটবলে আসতে বা অডিয়েন্সের জায়গা থেকে আসতে আরও সময় লাগবে, কিন্তু দিন শেষে ফুটবল নিয়ে মানুষ কথা বলছে, ফুটবল নিয়ে মানুষ ইন্টারেস্টেড, এইটা ফুটবল লাভার্স হিসেবে আমাদের জন্য একটা বিশাল পাও। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। সো দর্শক, আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, এবং ফুটবল নিয়ে ভালোবাসা, ফুটবল নিয়ে মারামারি, ফুটবল নিয়ে কান্নাকাটি চলতে থাকবে। আর কয়েকটা মাত্র ম্যাচ বাকি আছে আমাদের এই ফেস্টিভ্যাল অফ লাইফও অনেক সময় বলা হয় ফুটবল ওয়ার্ল্ড কাপকে। এই সব কিছু মিলেই আসলে ফুটবল ওয়ার্ল্ড কাপ, এবং ফুটবল ওয়ার্ল্ড কাপে সুজুকি প্রেজেন্স কাপ আলাপ থাকছে প্রত্যেক দিন টি স্পোর্টসের পর্দায় এবং টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। দেখা হবে নেক্সট এপিসোডে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.